প্রিয় ভিউয়ার্স, আপনারা যেখান থেকে আমার কথাগুলো শুনছেন, আপনাদের সবার প্রতি আমার শুভেচ্ছা রইল। আশা করছি আপনারা ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করার জন্য যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো আমাদের মধ্যে যারা ঘুমের সমস্যায় ভুগছেন, অর্থাৎ যাদের স্লিপ প্রবলেমস আছে, তারা এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য কী ধরনের সহযোগিতা নিতে পারেন এবং এই বিষয়ে বিশেষজ্ঞ পর্যায়ে বা মানসিক স্বাস্থ্যকর্মী যারা আছেন তারা কোন কৌশলগুলোর কথা বলে থাকেন, চলুন আজকের আলোচনা থেকে আমরা একটু সংক্ষেপে জেনে নিই। আমি আমার প্রতিটি আলোচনায় আমি বলার চেষ্টা করি আমার আলোচনা সংক্ষিপ্ত পরিসরে। আমাদের এই সমস্যা যদি তীব্র হয় বা আমরা সমস্যা থেকে যদি বের হয়ে আসতে না পারি, তাহলে এই সমস্যা উত্তরণের জন্য যারা সহযোগিতা করে থাকেন, বিশেষ করে মানসিক স্বাস্থ্যকর্মী যারা আছেন, আমরা তাদের সহযোগিতা চাব। এটুকু আমি আমার আলোচনায় আপনাদের কাছে বলে রাখলাম। তারপরও আমরা একটু জেনে নেই আমাদের মধ্যে যারা এই স্লিপ ডিসঅর্ডার বা প্রবলেমসে ভুগছেন, তাদের সহযোগিতা করার জন্য কোন কৌশলগুলো অবলম্বন করা যেতে পারে কিংবা এই সমস্যা উত্তরণে সহায়ক ভূমিকা রাখে যে কৌশলগুলো, সেই কৌশলগুলো আমরা একটু জেনে নেই। আর এই আজকের আলোচনাটা আমি এইভাবেই শুরু করি: হাউ ডু উই ম্যানেজ স্লিপ প্রবলেমস। এর প্রেক্ষিতে আমি যেটুকু আজকে সাজিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। ট্রিটমেন্ট ফর স্লিপ ডিসঅর্ডার বা প্রবলেমস ভেরিস ডিপেন্ডিং অন দ্য স্পেসিফিক কন্ডিশন। অর্থাৎ এইটুকু থেকে আমরা যা বলতে পারি যে এই ঘুমের সমস্যার চিকিৎসাটা এটা বহুমাত্রিক এবং এর নির্দিষ্ট কিছু শর্তের উপর বা অবস্থার উপর নির্ভর করে, বাট জেনারেলি ইনক্লুডস লাইফস্টাইল চেঞ্জ। আমরা সাধারণভাবে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে পারি বা বলতে পারি তা হলো লাইফস্টাইল চেঞ্জ, জীবনযাত্রা বা জীবন মানের পরিবর্তন, থেরাপি বলতে আমরা সাইকোথেরাপি বা টক থেরাপির কথাই এখানে বুঝে থাকি, অ্যান্ড সামটাইমস মেডিকেশন। কখনো কখনো এই স্লিপ ডিসঅর্ডার বা স্লিপ প্রবলেমসের জন্য ওষুধেরও প্রয়োজন হয়। এই তিনটি বিষয় আমাদের মনে রাখতে হবে আমরা যারা স্লিপ প্রবলেমসে ভুগছি তাদের ক্ষেত্রে। অর্থাৎ এই সমস্যা নিয়ন্ত্রণ বা ম্যানেজ করার জন্য আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে তা হলো আমাদের লাইফস্টাইল চেঞ্জ, থেরাপি এবং কখনো কখনো ঔষধের দরকার হয়। থেরাপির ক্ষেত্রে মূলত এখানে যা বলা হয়েছে, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি ফর ইনসোমনিয়া। ইনসোমনিয়া বলতে আমরা যারা ঘুমের সমস্যা, ঘুম যাদের না হয়, কম ঘুম হয় বা ঘুমের সমস্যা যাদের আছে, আমরা ইনসোমনিয়া বলি। এই ঘুমের সমস্যার জন্য, ইনসোমনিয়ার জন্য মূলত কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি ফর ইনসোমনিয়া, এই ইনসোমনিয়ার জন্য বিশেষভাবে এই কগনিটিভ বিহেভিয়ার থেরাপি প্রয়োগ করা ইজ অফেন এ ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। প্রায়ই এটা প্রাথমিক পর্যায়ে চিকিৎসা হিসাবে বেছে নেওয়া হয়। হোয়াইল আদার অপশনস
কখনো কখনো বা অন্যান্য জায়গায় কিন্তু অন্যান্য অপশনস বা আমরা কৌশল বা পথ বলতে পারি ইনক্লুড কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার, এটাকে সিপিএপি সংক্ষেপে বলা হয়। থেরাপি ফর স্লিপ অ্যাপিনিয়া, অর্থাৎ স্লিপ অ্যাপিনিয়াতে যারা ভোগে তাদের জন্য কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার এই থেরাপিটা প্রয়োজন হয়। তাছাড়া ব্রাইট লাইট থেরাপি, আমরা তীর্যক আলো বা তীব্র আলো চিকিৎসা, অর্থাৎ বিশেষ করে যাদের সকালে ঘুম থেকে উঠতে যাদের সমস্যা হয় তাদের ক্ষেত্রে এই ব্রাইট লাইট থেরাপি প্রয়োগ করা হয়ে থাকে, অ্যান্ড মেডিকেশনস এবং ঔষধ। ভিউয়ার্স, এই আলোচনাটুকু আমরা আরেকটু ধারাবাহিকভাবে চলুন একটু আলোচনা করি। আমরা প্রথমেই যে জায়গাটার কথা বলতে পারি তা হলো লাইফস্টাইল চেঞ্জ অ্যান্ড স্লিপ হাইজিন, জীবনযাত্রার পরিবর্তন এবং ঘুমের একটা স্বাস্থ্যবিধি বা স্বাস্থ্যসম্মতভাবে ঘুমানোর একটা অবস্থা আমাদের প্রস্তুত করতে হবে। এক্ষেত্রে যে ধাপগুলোর কথা বলা হয়েছে বা কৌশলগুলোর কথা বলা হয়েছে তা হলো প্রথমে রেগুলার স্লিপ শিডিউল, অর্থাৎ প্রতিদিন ঘুমানোর একটা নির্দিষ্ট শিডিউল বা সময় তালিকা আমাদের তৈরি করতে হবে। এক্ষেত্রে যা বলা হয়েছে, গোয়িং টু বেড অ্যান্ড ওয়াকিং আপ অ্যাট দ্য সেম টাইম ইচ ডে, অর্থাৎ প্রতিদিন আমরা একটা নির্দিষ্ট সময় বিছানায় ঘুমাতে যাব এবং বিছানা থেকে আমরা উঠে পড়ব বা ঘুম থেকে উঠে পড়ব। ইভেন অন উইকেন্ডস, আমরা এই কাজটা ছুটির দিনে, অর্থাৎ সপ্তাহের যে সময়গুলো আমরা বিশ্রামে থাকি বা কর্ম থেকে বিরত থাকি সেই দিনগুলোতে কিন্তু আমরা এই প্রতিদিনের মতোই একটা নির্দিষ্ট সময়ে বিছানায় যাব এবং আমরা বিছানা থেকে উঠে পড়ব। হেল্পস রেগুলেট দ্য বডিজ ন্যাচারাল স্লিপ ওয়াক সাইকেল, আমরা যদি এই কাজটা প্রতিদিন করতে পারি তাহলে আমাদের শরীরের একটা প্রাকৃতিক বা ন্যাচারাল একটা স্লিপ ওয়াক সাইকেল, একটা চক্র তৈরি হয়। আমাদের ঘুমের একটা স্বাভাবিক চক্র, আমাদের ঘুমানো এবং ঘুম থেকে জাগার একটা স্বাভাবিক চক্র আমাদের শরীরের মধ্যে বিকাশ লাভ করে। সেই জন্য আমরা প্রতিদিন চেষ্টা করব একটা নির্দিষ্ট সময় বিছানায় যেতে এবং বিছানা থেকে উঠে পড়তে। এটি হলো প্রথম আমাদের কাজ লাইফস্টাইল চেঞ্জ অ্যান্ড স্লিপ হাইজিনের ক্ষেত্রে। দ্বিতীয় ধাপে যা বলা হয়েছে তা হলো ক্রিয়েট এ রিল্যাক্সিং বেড টাইম রুটিন, অর্থাৎ আমরা বিছানার এমন একটা পরিবেশ আমরা তৈরি করব যে জায়গাটা আমরা খুব একটু রিল্যাক্স থাকি। এক্ষেত্রে যা বলা হয়েছে অ্যাক্টিভিটিস লাইক টেকিং এ ওয়ার্ম বার্থ, আমরা যারা ঘুমের সমস্যা ভোগী আমরা ঘুমানোর আগে আমরা গোসল করতে পারি, রিডিং পড়তে পারি, or listening to calming music can signal to the body that it's time to sleep. আমরা কিছু মিউজিক শুনতে পারি, অর্থাৎ যে মিউজিকগুলো আমাদেরকে শান্ত করে, ভালো লাগে। এই কাজগুলো যদি আমরা করি, আমরা যদি ঘুমানোর পূর্বে ভালো করে আমরা গোসল করে নেই, আমরা কিছু পড়ি যে বিষয়গুলো আমাদের পড়তে ভালো লাগে এবং আমরা যদি যে মিউজিকগুলো শান্ত রাখে এই ধরনের মিউজিক আমরা কিন্তু শুনতে পারি, তাতে আমাদের শরীর কিন্তু আমাদেরকে সংকেত দেবে, সিগন্যাল দেয় যেটা ঘুমের সময় তো ঘুমানোর জন্য সহায়ক। আমরা তৃতীয় ধাপে যে কাজটির কথা বলতে পারি তাহলে এখানে অপটিমাইজ দ্য স্লিপ এনভায়রনমেন্ট, অর্থাৎ একটা অনুকূল পরিবেশ কিন্তু আমাদের ঘুমের জন্য প্রস্তুত করতে হবে। এক্ষেত্রে যা বলা হয়েছে এনশিওর দ্য বেড রুম ইজ ডার্ক, হোয়াইট অ্যান্ড কুল, অর্থাৎ আমরা যে রুমে ঘুমাই আমাদের বসতের ঘরটি যেন একটু অন্ধকার থাকে, কোয়াইট শান্ত থাকে এবং কুল থাকে, ঠান্ডা থাকে, শীতল থাকে। এরকম একটা পরিবেশ কিন্তু অনুকূল পরিবেশ কিন্তু আমাদের ঘুমানোর জন্য আমাদের প্রস্তুত করতে হবে। তাছাড়া এই ক্ষেত্রে আরও যা বলা হয়েছে তাহলে লিমিট স্ক্রিন টাইম বিফোর বেড, ঘুমানোর আগে আমরা
যত বেশি কম ডিভাইস ব্যবহার করি, অর্থাৎ স্ক্রিন টাইম বলতে টিভি দেখা বা মোবাইল, এই কাজগুলো থেকে আমরা নিজেদেরকে একটু বিরত রাখার চেষ্টা করব, বিশেষ করে আমাদের যাদের ঘুমের সমস্যা আছে। এক্ষেত্রে যা বলা হয়েছে, দ্য ব্লু লাইট এমিটেড ফ্রম ইলেকট্রনিক ডিভাইস, অর্থাৎ এই যে নীল আলো, ব্লু লাইট, এটা যে বিষয় নির্গত করে আমাদের ফ্রম ইলেকট্রনিক ডিভাইস, এই ইলেকট্রনিক ডিভাইস থেকে এই যে আলোটা আমাদের আসে, এটা আমাদের ঘুমের জন্য কিন্তু ব্যাঘাত ঘটায়, অর্থাৎ ইন্টারফেয়ার উইথ মেলাটোনিন প্রোডাকশন। ঘুমের সহায়ক যে উপাদান হরমোন বা আমরা বলি মেলাটোনিন, এই মেলাটোনিনের উৎপাদন কমে যায়, কিন্তু ইন্টারফেয়ার, বাধা তৈরি করে, মেকিং ইট হার্ডার টু ফল অ্যাসলিপ, যা আমাদের ঘুমানোর জায়গাটাকে জটিল করে তোলে বা প্রতিবন্ধকতা হিসাবে কাজ করে। সেই জন্য আমরা ঘুমানোর পূর্বে আমরা স্ক্রিন টাইম আমরা কম ব্যবহার করব। তাছাড়া এই ক্ষেত্রে লাইফস্টাইল চেঞ্জের ক্ষেত্রে আরও যা বলা হয়েছে, তাহলে অ্যাভয়েড ক্যাফিন অ্যান্ড অ্যালকোহল বিফোর বেড। ঘুমানোর আগে আমরা ক্যাফিন এবং আমরা অ্যালকোহল অ্যাভয়েড করার চেষ্টা করব, অর্থাৎ না খাওয়ার চেষ্টা করব। এখানে দিস সাবস্টেন্স ক্যান ডিসরাপ্ট স্লিপ, এই উপাদানগুলো আমাদের ঘুমের ব্যাঘাত ঘটায়। সেই জন্য আমরা ক্যাফিন এবং অ্যালকোহল আমরা না খেতে চেষ্টা করব ঘুমানোর পূর্বে, অর্থাৎ এগুলো আমরা অ্যাভয়েড করব, এড়িয়ে চলব। আর তাছাড়া লাইফস্টাইল চেঞ্জ এবং স্লিপ হাইজিনের ক্ষেত্রে আরেকটি কৌশলের কথা বলা হয়েছে, তা হলো রেগুলার এক্সারসাইজ। আমরা যারা ঘুমের সমস্যায় ভুগছি, আমাদের নিয়মিত শরীরচর্চা জায়গাটা আমাদের করে যেতে হবে, মনে রাখতে হবে। এক্ষেত্রে যা বলা হয়েছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ক্যান ইমপ্রুভ স্লিপ, শারীরিক বা এই যে ব্যায়াম বলি আমরা বা শারীরিক কর্মকাণ্ড, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের ঘুমের জায়গাটাকে উন্নত করে। বাট অ্যাভয়েড এক্সারসাইজিং টু ক্লোজ টু বেড টাইম, তবে মনে রাখতে হবে ঘুমানোর পূর্ব মুহূর্তে যেন আমরা এই কাজটা না করি, এক্সারসাইজ না করি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাছাড়া আমাদের এই বিষয়টিও মনে রাখতে হবে, আমরা যারা স্লিপিং ডিসঅর্ডারে ভুগছি, তাহলে ম্যানেজ স্ট্রেস, এই স্ট্রেসটা ম্যানেজ করতে হবে। আমরা যদি এই স্লিপ প্রবলেমকে আমরা যদি ম্যানেজ করতে চাই বা এটাকে ওভারকাম করতে চাই, এক্ষেত্রে যা বলা হয়েছে, স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি ক্যান সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট স্লিপ। স্ট্রেস বা চাপ এবং অ্যাংজাইটি আমাদের মানসিক উদ্বিগ্নতা বা দুশ্চিন্তা আমরা যা বলি, এটা তাৎপর্যপূর্ণভাবে কিন্তু ঘুমের উপর প্রভাব ফেলে। প্র্যাকটিসিং রিল্যাক্সেশন টেকনিক্স, আমরা এই স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য যে কাজটা করতে পারি, আমরা রিল্যাক্সেশন টেকনিক্স অনুশীলন করতে, প্র্যাকটিস করতে পারি, লাইক ডিপ ব্রিথিং, গভীর নিঃশ্বাস, বা এই কাজগুলো যারা এই মেডিটেশন নিয়ে যারা কাজ করেন, আমরা তাদের কাছ থেকে শিখে নিতে পারি কীভাবে রিল্যাক্সেশন করতে হয় সেগুলো। বিশেষ করে ডিপ ব্রিথিং অর মেডিটেশন ক্যান বি হেল্পফুল। এগুলো এই স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য সহায়ক, এবং স্ট্রেসকে ম্যানেজ করতে পারলে আমাদের ঘুমের সমস্যাটা আমরা অনেকাংশে ওভারকাম করতে পারি বা আমাদের স্লিপ প্রবলেমটা অনেকটা ম্যানেজ হয়। এটুকু হলো প্রথম ধাপের আলোচনা, অর্থাৎ লাইফস্টাইল চেঞ্জ অ্যান্ড স্লিপ হাইজিনের ক্ষেত্রে। আমরা দ্বিতীয় স্তরে আমরা যে আলোচনা করতে পারি তা হলো কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ফর ইনসোমনিয়া। যারা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি নিয়ে কাজ করেন, যেসব মানসিক স্বাস্থ্যকর্মী, তারা এই জায়গাটায় এই সমস্যা যারা ভোগেন, তারা যদি এই থেরাপিস্টের কাছে যান, তারা এই কৌশলটা ব্যবহার করে থাকেন, যারা ইনসোমনিয়া অর্থাৎ ঘুমের সমস্যা যারা ভুগছেন। এখানে যা বলা হয়েছে, ফোকাসেস অন থটস অ্যান্ড বিহেভিয়ার্স। এই কগনিটিভ বিহেভিয়ার থেরাপির কাজটাই হলো তারা যে জায়গাটা মনোযোগ দেয় চিন্তা, থটস এবং বিহেভিয়ার্স, চিন্তা এবং আচরণের ওপর। এক্ষেত্রে যা বলা হয়েছে, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ফর ইনসোমনিয়া হেল্পস ইন্ডিভিজুয়ালস আইডেন্টিফাই অ্যান্ড চেঞ্জ নেগেটিভ থটস
and behaviors that interfere with sleep. ঘুমের ব্যাঘাত ঘটায় যে নেতিবাচক চিন্তা এবং আচরণ, সেগুলো শনাক্ত এবং সেগুলো যাতে পরিবর্তন করতে পারে, সেই দক্ষতাটা ব্যক্তি যাতে আনয়ন করতে পারেন, অর্জন করতে পারেন, সেই জায়গাটাই এই কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ফর ইনসোমনিয়া যারা এই কৌশলটি অ্যাপ্লাই করেন, তারা এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের এই জায়গাটা দক্ষ করে গড়ে তোলেন। ভিউয়ার্স, আমাদের মধ্যে যারা এই স্লিপ প্রবলেমসে ভুগছি, তাদের ক্ষেত্রে আরও কিছু থেরাপির কৌশলের কথাও এখানে উল্লেখ করা হয়েছে, আমরা একটু মনে রাখতে পারি। এক্ষেত্রে তৃতীয় ধাপে যা বলা হয়েছে আদার থেরাপিস, অন্যান্য কিছু থেরাপির কথা এখানে বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে ব্রাইট লাইট থেরাপি, তির্যক বা তীব্র আলো মাধ্যমে চিকিৎসা ঘুমের সমস্যা যাদের হয় তাদের। এক্ষেত্রে যা বলেছে এক্সপোজার টু ব্রাইট লাইট, তাদেরকে এই ব্রাইট লাইটের মুখোমুখি বা তাদের ক্ষেত্রে এটা তুলে ধরার কথা বলেছে, পার্টিকুলারলি ইন দ্য মর্নিং, সকালবেলা, ক্যান হেল্প রেগুলেট দ্য স্লিপ ওয়াক সাইকেল অ্যান্ড ইজ অফেন ইউজড ফর ডিলেড স্লিপ ফেজ সিনড্রোম। অর্থাৎ যারা দেরিতে ঘুমায়, রাতে দেরি করে ঘুমায়, সকালে যারা উঠতে পারেন না, তারা যাতে সকালে উঠতে পারেন সেই জন্য তাদের জন্য এই ব্রাইট লাইটের মুখোমুখি করা হয়, অর্থাৎ এই সকালে যাতে তারা ঘুম থেকে উঠতে পারেন এই কৌশলটি ব্যবহার করে। অর্থাৎ আমরা সকালবেলা যারা ঘুম থেকে উঠতে পারি না, তাদের ক্ষেত্রে যদি ঘরের দরজা জানালার আমরা যদি পর্দাগুলো সরিয়ে দিই, বাইরে থেকে যদি আলো আসে, কিংবা আমরা ঘরের লাইটগুলো জ্বালিয়ে দিই, তাহলে এই ক্ষেত্রে যিনি দেরিতে ঘুমান, সকালে উঠতে যাদের সমস্যা হয়, তারা কিন্তু সকালে উঠতে পারবেন এবং উঠার একটা সহায়ক কৌশল হিসেবে কিন্তু এটাকে আমরা বেছে নিতে পারি বা আমরা চেষ্টা করে দেখতে পারি যে আমাদের ক্ষেত্রে এই ব্রাইট লাইট থেরাপি কার্যকরী কিনা। তাছাড়া এখানে আরও যে কৌশলের কথা বলা হয়েছে তা হলো স্টিমুলাস কন্ট্রোল থেরাপি। স্টিমুলাস বলতে আমরা উদ্দীপক, অর্থাৎ যে বিষয়গুলো আমাদের এই ঘুমের সমস্যার জন্য ভূমিকা রাখে সেগুলোকে নিয়ন্ত্রণ করার একটা কৌশল। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো দিস টেকনিক্স এইমস টু স্ট্রেনথেন দ্য অ্যাসোসিয়েশন বিটুইন দ্য বেড অ্যান্ড স্লিপ বাই লিমিটিং বেড ইউজেস টু স্লিপ। অর্থাৎ ঘুমানোর সময় আমরা এমন কোনো বিষয় বা এমন কোনো জিনিস সাথে নিয়ে আমরা ঘুমাবো না যেগুলো আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে। অর্থাৎ আমরা বিছানায় যাব ওই মানসিকতাটা নিয়ে যে আমরা শুধু ঘুমানোর জন্য যাচ্ছি। ঘুমের পূর্বে যে সমস্ত কাজ আমাদের জরুরি দরকার, সেগুলো আমরা বিছানায় যাওয়ার আগে আমরা সেরে নিব এবং আমরা বিছানায় শুধু ঘুমানোর জন্য যাব। এই কথাটা আমাদের মনে রাখতে হবে আমাদের যাদের ঘুমের সমস্যা আছে। অর্থাৎ অনেকেই আমরা বিছানায় শুয়ে অনেক কিছু আমরা করার চেষ্টা করি। ইভেন বলা হয়েছে যে আমরা যদি স্বামী স্ত্রী হই, তাহলে আমাদের ফিজিক্যাল রিলেশনশিপের জায়গাটা, এই জায়গাটা আমরা একটু মনোযোগ রাখবো। আমরা ঘুমানোর বিছানায় যাওয়ার আগে, আমরা ঘুমানোর আগে আমাদের প্রয়োজনগুলো আমরা সেভাবে আমরা সেগুলো সেরে নেব এবং আমরা বিছানায় শুধু ঘুমানোর জন্য এবং ঘুমানোর একটা মানসিক প্রস্তুতি নিয়ে আমরা ঘুমাতে যাব। বিশেষ করে যারা ঘুমের সমস্যায় ভুগছে তাদের ক্ষেত্রে এই কথাটা বলা হয়েছে। তাছাড়া এই ক্ষেত্রে আদার্স থেরাপির ক্ষেত্রে আরও যা বলা হয়েছে রিল্যাক্সেশন টেকনিক্স। এক্ষেত্রে যা বলছে টেকনিক্স লাইক মেডিটেশন, ডিপ ব্রেথিং অ্যান্ড প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন ক্যান হেল্প কাম দ্য মাইন্ড অ্যান্ড বডি বিফোর বেড। অর্থাৎ ঘুমানোর আগে আমরা যদি রিল্যাক্সেশন টেকনিক কিছু করি, বিশেষ করে ডিপ ব্রেথিং এক্সারসাইজ, প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন, মেডিটেশন, এগুলো যারা মানসিক স্বাস্থ্যকর্মী যারা আছেন, যারা এই কৌশলগুলো নিয়ে কাজ করেন, তারা মূলত আমরা যারা সমস্যায় ভুগে আমরা জানি না কিভাবে এগুলোকে সঠিক এবং যথাযথভাবে অনুশীলন করতে হয়, আমরা তাদের কাছ থেকে আমরা শিখে নিতে পারি। কিংবা আমাদের বিভিন্ন উৎস আছে, বিশেষ করে এখন তো ডিভাইসে অনেক কৌশলই আমরা ইচ্ছাগুলো গুগলের মাধ্যমে আমরা জেনে নিতে পারি। আমরা চেষ্টা করব বিষয়গুলো সম্পর্কে জেনে নিতে। আর আমাদের জানায় যদি আমরা পরিপূর্ণভাবে এই জায়গাটা দক্ষতা অর্জন করতে না পারি, সেক্ষেত্রে আমরা যারা বিষয়গুলো নিয়ে কাজ করে, যারা প্রশিক্ষণ দিয়ে থাকেন, আমরা তাদের সহযোগিতা নেব। এক্ষেত্রে আরও যা বলা হয়েছে তা হলো স্লিপ রেস্ট্রিকশন থেরাপি।
অর্থাৎ ঘুমানোর আগে কিছু বিষয় আমাদের একটু নিষেধাজ্ঞা বলি বা সীমিত করা উচিত। বিশেষ করে এক্ষেত্রে যা বলা হচ্ছে, দিস ইনভলভস লিমিটিং দ্য টাইম স্পেন্ড ইন বেড টু কনসলিডেট স্লিপ অ্যান্ড ইমপ্রুভ স্লিপ ড্রাইভ। অর্থাৎ আমাদের এই যে কাজগুলো আমাদের করতে, কিছু কিছু যে কাজগুলো আমাদের ঘুমের জন্য ব্যাঘাত ঘটায়, সমস্যা করে, সেই জায়গাগুলো আমরা একটু সীমিত করার চেষ্টা করব। অর্থাৎ জায়গাগুলো আমরা একটু সীমারেখা টেনে দেব এবং কম সময় আমরা ব্যয় করব এই বিছানায়, যাতে আমাদের এই জায়গাটা বলছে। এই জন্যই তারা এখানে কথাটা বলতে চেয়েছে, দিস ইনভলভস লিমিটিং দ্য বেড টাইম স্পেন্ড ইন বেড টু কনসলিডেট স্লিপ অ্যান্ড ইমপ্রুভ স্লিপ ড্রাইভ। দৃঢ় করার জন্য এবং সংহত করার জন্য যে বিষয়গুলো আমরা মনে করি আমাদের করে থাকি, আমরা চেষ্টা করে থাকি, সেই জায়গাগুলো আমরা একটু কমই সেই জায়গাটায় আমরা স্পেন্ড করব। আমরা মূলত একটু আগেই যে কৌশলগুলোর কথা ব্যবহার করেছি, আমরা সেই জায়গাগুলো একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি এবং এই স্লিপ রেস্ট্রিকশন এর ক্ষেত্রে, অর্থাৎ এই সীমাবদ্ধ বা সীমিত করার জায়গাটায় আমরা একটু খেয়াল রাখবো, আমরা যারা এই সমস্যায় ভুগি। এই জন্যই কথাটা এখানে বলা হয়েছে। এখানে যে বিষয়গুলো এখানে সংযুক্ত করার কথা বলা হয়েছে, মেডিকেশন তো বলেছি যে আমরা যারা এই ঘুমের সমস্যায় এই মনোবৈজ্ঞানিক বা অন্যান্য কৌশলগুলো অবলম্বন করে যারা এই ঘুমের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না, অর্থাৎ ম্যানেজ করতে পারছেন না স্লিপ প্রবলেমস, তাদের অনেকের ঔষধের দরকার হয়। আর ঔষধের জন্য আমরা মূলত জানি যে এটি মনোরোগ বিশেষজ্ঞের কাজ। উনি মূলত এই জায়গাটা আমাদেরকে সহযোগিতা করে থাকেন, আমরা তাদের সহযোগিতা চাব। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখতে হবে, বা আমরা একটু ইম্পর্টেন্ট নোট হিসাবেও জায়গাটা আমরা বলতে পারি। এখানে যা বলা হয়েছে, ইটস ক্রুশিয়াল টু কনসাল্ট উইথ এ হেলথ কেয়ার প্রফেশনাল বিফোর স্টার্টিং এনি নিউ মেডিকেশন। তবে এই জায়গাটা আমরা খুব গুরুত্বের সহিত কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা নতুন কোনো ওষুধ শুরু করার আগে কিন্তু আমরা বিশেষজ্ঞ বা আমরা শারীরিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করে, বিশেষ করে আমাদের ডাক্তার বা মনোরোগ বিশেষজ্ঞ, আমরা তাদের মতামত নিব কোনো নতুন ওষুধ শুরু করার ক্ষেত্রে। অ্যাজ সাম ওয়ে হ্যাভ সাইড ইফেক্টস অর পটেনশিয়াল ফর ডিপেন্ডেন্স। কখনো কখনো এটা পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা এটার প্রতি এক ধরনের নির্ভরতা তৈরি হয়। সেজন্য ওষুধ আমাদের দরকার কিনা বা ওষুধ আমরা কিভাবে সেবন করব, সেই জায়গাটায় এই বিষয়ে যারা সহযোগিতা করতে পারেন, বিশেষ করে মনোরোগ বিশেষজ্ঞ এবং অন্যান্য যারা স্বাস্থ্যকর্মী আছেন, ডাক্তার আছেন, আমরা তাদের সহযোগিতা নেব। এটুকুই আজকে বেছে নিয়েছি আপনাদের সাথে আলোচনা করার জন্য। আমরা যারা এই ঘুমের সমস্যা ভুগছি এবং এই ঘুমের সমস্যা আমরা কিভাবে ম্যানেজ করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, এই কৌশলগুলো সংক্ষেপে তুলে ধরা হলো। আশা রাখি এই আলোচনা থেকে কিছুটা হলে আমরা ধারণা পাব কিভাবে আমরা এই ঘুমের সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি। আর যদি আমরা নিজেরা না পারি, সেক্ষেত্রে অবশ্যই এক্ষেত্রে যারা সহযোগিতা আমাদের করতে পারে, আমরা তাদের সহযোগিতা চাব। আমরা সমস্যাকে প্রলম্বিত করব না, আমরা সমস্যাকে দীর্ঘ স্থায়িত্বের দিকে আমরা কখনো নেব না। আমরা এই সমস্যাগুলো যখনই আমরা মনে করব, আমরা প্রাথমিক পর্যায়ে সমাধানের জন্য আমরা উদ্যোগ নেব। ভালো থাকবেন, মনের যত্ন নেবেন। মানসিক স্বাস্থ্যের প্রতি আমরা যত বেশি সচেতন হব, আমরা মানসিক স্বাস্থ্যের সুস্থতার জন্য আমরা যত বেশি জ্ঞান এবং চেষ্টা এবং মানসিক স্বাস্থ্যের সুস্থ এবং সবল এবং ভালো মানসিক স্বাস্থ্যের অধিকারী হতে গেলে যে কৌশলগুলো বা যে কাজগুলো আমাদের করা দরকার, সেই কাজগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব, কিংবা আমরা যারা জানি আমরা সেই বিষয়গুলো আমরা নিয়মিত চর্চা করব। আমরা
মানসিক সংকটের জায়গাটা প্রতিরোধের জন্য মানসিক স্বাস্থ্যের প্রতি নজর দেব। শারীরিক স্বাস্থ্য তো অবশ্যই আমরা সুস্থতার জন্য আমরা সবসময় চেষ্টা করি আমাদের। সুতরাং শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যের সুস্থতার জন্য আমরা নিজেদের দিক থেকে যতটুকু করণীয় আছে আমরা করব এবং দেহ মনে সুস্থ থাকার জন্য আমরা চেষ্টা করব। নিজেরাও ভালো থাকার চেষ্টা করব, অন্যদেরকেও কীভাবে ভালো সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায়, বিশেষ করে শারীরিক এবং মানসিক সুস্থ ভাবে আমরা সমৃদ্ধ জীবনের অধিকারী হতে পারি, সেই জায়গাটায় আমরা একে অপরকে সহায়তা করব এবং যার যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখব। তাহলে আমরা দেহ মনে সুস্থ মানুষ হিসাবে আমরা সবাই আমাদের জীবনকে পরিচালিত করতে আমরা সক্ষম হব এবং আমরা সমৃদ্ধ মানুষ জাতি এবং দেহ মনে সক্রিয়ভাবে বেঁচে থাকার এবং ভূমিকা রাখার জায়গাটা আমরা নিশ্চিত করতে পারব। আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।